দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমির সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজনে। দর্শক, আমরা দেখছি বিগত কয়েক বছর ধরে আমাদের দেশে একটি নির্দিষ্ট সময়ের পরেই ডেঙ্গি এবং কোভিডের সংক্রমণ বাড়ছে। এবছরও আমরা গত কয়েকদিন ধরে খবর পাচ্ছি, পত্রপত্রিকায় দেখছি যে হাসপাতালে রোগীর ভিড় বাড়ছে, মৃতের সংখ্যাও কিন্তু বাড়ছে। কেন প্রতি বছর ডেঙ্গি এবং কোভিড বাংলাদেশে বাড়ছে এবং এই সংকট মোকাবেলায় আমাদের কি করণীয়, আমাদের হাসপাতালের প্রস্তুতির সাথে সাথে জনস্বাস্থ্যে কি পরিবর্তন দরকার, এই বিষয়গুলো আজকে আমরা কথা বলবো। এ বিষয়ে কথা বলার জন্য দুজন বিশেষজ্ঞ আমাদের সাথে আজকে যুক্ত হচ্ছেন। প্রথমে তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। স্টুডিওতে আছেন অধ্যাপক ডাক্তার মুশতাক হোসেন, তিনি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR। অধ্যাপক মুশতাক হোসেন, স্বাগত আমাদের। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন ডক্টর মোহাম্মদ মোর্শেদ, তিনি ক্লিনিক্যাল অণুজীব বিজ্ঞানী, প্রোগ্রাম হেড, জোনেটিক ডিজিজ অ্যান্ড এমার্জিং প্যাথোজেন, ব্রিটিশ কলম্বিয়া সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল। ডক্টর মোহাম্মদ মোর্শেদ, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাদেরকেও ধন্যবাদ এবং আপনার দর্শককে অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানে যোগদান করার জন্য। ধন্যবাদ আপনাদের দুজনকে। যেটা আমরা বলছি, দুটো বিষয় নিয়ে আমাদের কথা বলতে হবে, ডেঙ্গি এবং কোভিড। আমি প্রথমে ডক্টর মুশতাক হোসেন আপনাকে দিয়ে শুরু করি। আমরা যে বিষয়টি নিয়ে আমরা আলাপ করছি যে আবার বাড়ছে ডেঙ্গি ও কোভিড এবং এর প্রতিরোধ এবং প্রতিকার কি, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তাহলে এই যে আমরা বলছি যে আবার বাড়ছে ডেঙ্গি ও কোভিড, এই কথার ভেতরে কিন্তু একটুখানি একটা প্রতিফলন আছে যে সংকটটা ঘুরে ঘুরে আবার আসছে। এই বিষয়টা নিয়ে একটু প্রথমেই শুনতে চাই যে আসলে কি সংকটটা বারবার ফিরছে আমাদের কাছে, আমরা কেন এই বৃত্ত থেকে বেরোতে পারছি না? জি ধন্যবাদ। ডেঙ্গি 2023 সালে অনেক বেশি বেড়ে গিয়েছিল, তারপর বছর 23-এর মতো না হলেও কিন্তু কাছাকাছি ছিল, 24-25 এবারও দেখছি আমরা। আর কোভিড যখন 2020, 21, 22 এরপরে কমে গিয়েছিল, সেটা মাঝামাঝি অল্প একটু বাড়ে। তো এবারও একটু বেড়েছে, হয়তো অন্যান্য বছর চাইতে একটু বেশি প্যান্ডেমিকের পরে। অন্যান্য দেশেও বেড়েছে, কাজে সেই সাথে একটা কয়েকটা দেশ সহ বাংলাদেশেও একটা আমরা উদ্বিগ্ন। আর ডেঙ্গির বিষয়ে আমি মনে করি আমাদের মশা নিয়ন্ত্রণ এবং ডেঙ্গু রোগীর ব্যবস্থাপনার আমাদের রিসোর্স আছে, আমাদের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্স বা হাসপাতালগুলো। কিন্তু এটাকে যদি আমরা মানে অপারেশনাল সাইডটা বলি, মানে এটার ব্যবস্থাপনাটা যদি বিকেন্দ্রীকৃত না করি, জনস্বাস্থ্য ভিত্তিক না নেই, এটা কিন্তু খুব একটা উন্নতি হবে না। এবং সবচেয়ে বেশি আমাদের জন্য দুঃখের বিষয়, ডেঙ্গির রোগীকে আমরা জীবন বাঁচাতে পারি, এটা কিন্তু আমরা অজানা রোগ নয় যে এই মৃত্যুটা প্রতিরোধযোগ্য। কিন্তু কোভিড যেরকম প্যান্ডেমিকের সময় এসছে, এটা প্রতিরোধযোগ্য ছিল না প্রথম পর্যায়ে। এখন কোভিডটা অনেকক্ষণ আমরা নিয়ন্ত্রণ করতে পারি, যদিও অনেক কিছু এখন অজানা আছে কোভিডের। কিন্তু ডেঙ্গির বিষয়ে, ডেঙ্গি রোগী হলে মরে যাবে, এটা মেনে নেওয়া যায় না। হ্যাঁ, যারা খুবই ঝুঁকিপূর্ণ মানুষ, দীর্ঘদিন ধরে অন্যান্য রোগে ভুগছেন, তারা ডেঙ্গি হলেও তার অবস্থা খারাপ হতে পারে, কোভিড হলেও খারাপ হতে পারে, ইনফ্লুয়েঞ্জা হলেও খারাপ হতে পারে। এই তিনটাই কিন্তু এখন আছে। ইনফ্লুয়েঞ্জা এখনও কিন্তু বাংলাদেশে ইনফ্লুয়েঞ্জার সময়, মৌসুমি ইনফ্লুয়েঞ্জা বলি, সেটাও যদি ঝুঁকিপূর্ণ মানুষের আক্রান্ত হয়, তার কিন্তু অবস্থা খারাপ হওয়ার বিষয় আছে। এটা হয়তো আমাদের দেশে অতটা আলোচনা হয় না, কিন্তু পশ্চিমা দেশে যেখানে শীতকালে ইনফ্লুয়েঞ্জা বাড়ে, সেখানে ইনফ্লুয়েঞ্জার জন্য আলাদা হিসাব হয় যে কোনো রোগী মৃত্যুবরণ করলো কিনা ইনফ্লুয়েঞ্জার কারণে। আমাদের এখানে ইনফ্লুয়েঞ্জার সার্ভেলেন্স আছে, কোভিডের সার্ভেলেন্স আছে, কিন্তু ডেঙ্গির কিন্তু সার্ভেলেন্স নেই। সরকারি সিদ্ধান্ত না থাকার কারণে সার্ভেলেন্সের জন্য দায়িত্বপ্রাপ্ত যে প্রতিষ্ঠান IEDCR, তারা কিন্তু ডেঙ্গি সার্ভেলেন্স করতে পারছে না। ইনফ্লুয়েঞ্জা এবং কোভিড সার্ভেলেন্স কিন্তু নির্দিষ্ট নিয়ম অনুযায়ী কতগুলো জায়গাতে, হাসপাতাল এবং হাসপাতালের বাইরে তাদের নমুনা পরীক্ষা করা হয়। আর ডেঙ্গু হলে যারা রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে, হাসপাতাল যে রুটিন রিপোর্ট পাঠায় আমাদের MIS-কে, সেখান থেকে তথ্য নিয়ে ডেঙ্গির চিত্রটা বলা হয়। কিন্তু ডেঙ্গির একটা সায়েন্টিফিক সার্ভেলেন্স দরকার, ডেঙ্গির রোগীর সার্ভেলেন্স, মশার সার্ভেলেন্স। মশা কিন্তু ডিজি হেলথ এতকাল করতে IEDCR করছে, সেটা বর্ষার আগে একবার করে, বর্ষার পরে একবার, আর বর্ষার মাঝখানে একবার করবে এই যে পিক সিজনে, আর শেষে একবার করবে। তো এটা হচ্ছে সার্ভে, মানে একবার দরকার। সার্ভিলেন্স মানে
প্রতিদিন আমি তথ্য নিয়ে আমি প্রবণতা দেখব। আরেকটা সার্ভেলেন্স দরকার, সেটা হচ্ছে যে এই কীটনাশক প্রয়োগ করছি আমরা মশা নিয়ন্ত্রণে, আমরা খুব ভুল করে এটা ওষুধ বলি। ওষুধ তো উপকারী, এটা মশার জন্য উপকারী না, মানুষের জন্য উপকারী না, এটা একটা কেমিক্যাল, রাসায়নিক, যেটা মশাকে নিয়ন্ত্রণ করে। সেই ওষুধ, সেই কি বলে ওষুধ নামে যেটা কীটনাশকটা রেজিস্ট্যান্স ডেভেলপ করলো কিনা, কীটনাশকটা মশাকে মারতে পারছে কিনা, সেটার জন্য কিন্তু রেগুলার দৈব চয়ন ভিত্তিতে মার্কেট থেকে এই কীটনাশক নিয়ে এসে পরীক্ষা করা দরকার, যেটা কাজে লাগছে কিনা। হয়তো একটা কীটনাশক ঢাকার জন্য অকার্যকর হয়ে গেছে, কিন্তু ওইটা হয়তো বরগুনাতে চলবে, বা চিটাগাঙে অকার্যকর হয়ে গেছে, সেটা ঢাকাতে চলবে। এটাও কিন্তু নিয়মিত সার্ভেলেন্স দরকার। তাহলে ডেঙ্গির রোগীর সার্ভেলেন্স, মশার সার্ভেলেন্স এবং কীটনাশকের সার্ভেলেন্স একসাথে করা দরকার। তো আমাদের এতগুলো জিনিস থাকার পরেও আমাদের দৃষ্টিভঙ্গিটা শুধুমাত্র হাসপাতাল কেন্দ্রিক হয়ে গেছে। হাসপাতালে অক্সিজেন আছে কিনা, ওষুধ আছে কিনা, ডাক্তার আছে কিনা, এটা অবশ্যই দরকার। তো এটা হচ্ছে সমগ্র বিষয়ের একটা অংশ মাত্র, গুরুত্বপূর্ণ অংশ। যেমন শুধুমাত্র হৃৎপিণ্ডের স্বাস্থ্য নিয়ে যেন আমরা মানুষ বাঁচতে পারি না, আমাকে মস্তিষ্কের স্বাস্থ্য দেখতে হয়, আমার পা ভেঙে গেল কিনা সেটাও দেখতে হয়, আমার কান ভালো আছে কিনা, চোখ ভালো আছে কিনা দেখতে হয়। স্বাস্থ্য বিভাগেও কিন্তু আমাদের দেখতে হবে রোগ প্রতিরোধ, মানুষের স্বাস্থ্য উন্নয়ন এবং প্রাথমিক স্বাস্থ্য সেবা ভিত্তিক স্বাস্থ্য কাঠামো। একটা পিরামিডের মতো যদি আমি স্বাস্থ্য চিন্তা করি, প্রাথমিক স্বাস্থ্যসেবা থাকবে অনেক, তার উপরে থাকবে মাধ্যমিক স্বাস্থ্যসেবা, যেই হাসপাতালগুলো অত আধুনিক যন্ত্রপাতি নাই, কিন্তু মানুষকে সেবা দিতে পারে, জরুরি হলে পাঠিয়ে দেবে টারশিয়ারি বা তৃতীয় পর্যায়ের হাসপাতালে। আর সবার উপরে থাকবে বিশেষায়িত হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মেডিকেল বিশ্ববিদ্যালয়, এরকম। তো আমাদের হচ্ছে উল্টা, আমরা সব জায়গায় মেডিকেল কলেজ হাসপাতাল করার জন্য ব্যস্ত, কিন্তু আমরা কমিউনিটি ক্লিনিক নজর দিচ্ছি না। শহরে কোনো কমিউনিটি ক্লিনিক নেই, গ্রামে আছে, সেগুলো সব জায়গায় কিন্তু নেই। এইভাবে আমরা পিরামিডের মতো যদি করি, তাহলে ডেঙ্গির মতো রোগ, কোভিডের মতো রোগ, ইনফ্লুয়েঞ্জার মতো রোগ প্রাথমিক পর্যায়ে কিন্তু এটা বাছাই হয়ে যাবে, মানুষ টেস্ট করতে পারবে। সফিস্টিকেটেড ল্যাবরেটরি প্রাথমিক স্বাস্থ্যসেবা কিন্তু না থাকতে পারে, অন্তত স্যাম্পল কালেকশন করার, তার রক্ত নেওয়া বা নাকের নমুনা নিয়ে সেখান থেকে তারা ল্যাবরেটরিতে পাঠাবে এবং ফলাফল দিয়ে দেবে SMS-এর মাধ্যমে, যেটা কোভিডের সময় করেছি আমরা। সেটা করলেও কিন্তু অনেক জটিল এবং গুরুতর রোগী প্রথম দিকেই সাবধান হয়ে যেতে করে ফেলা সম্ভব। আমরা স্যার এই মেকানিজমটা আরেকটু বিস্তারিত আসলে শুনবো, কারণ এই জায়গাটাতেই আমরা অনেক দিন ধরেই পিছিয়ে আছি। আমি একটু ডাক্তার মোহাম্মদ মোর্শেদ আপনার কাছে আসতে চাই। আমরা ডেঙ্গি নিয়ে বেশ খানিকটা আলাপ শুনলাম ডক্টর মুশতাক হোসেনের কাছ থেকে, এবং বাংলাদেশের জন্য এটা একটা সিজনাল প্রবলেম, সুতরাং আমাদের এটা নিয়ে আরও কথা বলতে হবে। কোভিড বিষয়ে একটু আপনার কাছে আসতে চাচ্ছি আলাদা করে, যে আপনি বিশেষ করে যেখানে আছেন এখন, ক্যানাডাতে আছেন, সেখানে কি এই ধরনের, যেমন কোভিড নিয়ে কি আলাদা কোনো সংকট তৈরি হয়েছে বা আলাদা কোনো আলোচনা চলছে, বা প্রত্যেক বছরের প্রত্যেকটা সময়েই এটাকে নিয়ন্ত্রণ করার জন্য বিশেষ কোনো পদক্ষেপ সেখানে জারি আছে কিনা, এই বিষয়টা একটুখানি জানাবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। কোভিডের ব্যাপারে যেটা বিশেষ করে ডেভেলপড কান্ট্রিগুলোতে অবশ্যই কেস আসছে, এবং এই বছরে অন্যান্য বছরের তুলনায় কেসের সংখ্যাটা একটু বেশি। এর কারণ হলো যে যে এই যে ভাইরাস, বা এটা ডেঙ্গু ভাইরাসই হোক বা কোভিডই হোক বা ইনফ্লুয়েঞ্জা হোক, প্রতিটা, যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস একটু ডিফারেন্ট, কারণ সেখানে জেনেটিক রিঅ্যাসর্টমেন্ট হয়, অনেক বড় একটা জিনের চেঞ্জ হয়, সেটা আরো বড় ব্যাপার। কিন্তু এই কোভিড এবং যে জিকা বা চিকুনগুনিয়া বা এইসব ভাইরাসগুলো প্রতিনিয়তই কিন্তু পরিবর্তন হতে হতে মানুষের ভেতরে যখন যায়, তখন কোনো একটা স্ট্রেন সেটা একটু বেশি ভিরুলেন্ট হিসাবে কাজ করে, তো সেইটা একটা ফ্যাক্টর আছে। তারপরে আমাদের দেশ তো কম্পারেটিভলি ওয়ার্ল্ডের ভিতরে একটা সবচাইতে ঘন বসতিপূর্ণ দেশ, যার জন্য একজনের যদি কোভিড হয়, সেখান থেকে নাম্বারটা বেড়ে যাওয়ার একটা প্রচুর সম্ভাবনা থাকে। আর নাম্বার 3 যেটা হচ্ছে ডেভেলপ কান্ট্রিতে যেগুলো হয়, যেটা ডক্টর মুশতাক হোসেন বললেন, যে ইনফ্লুয়েঞ্জার জন্য ডেভেলপ কান্ট্রিগুলোতে একটা সচেতনতা আছে, শীতকালে সেটা হয়, এবং সচেতনতার সাথে সাথে সেখানে কিন্তু প্রতি বছর রুটিনলি ভ্যাকসিনেশন করা হয় ইনফ্লুয়েঞ্জার জন্য। আচ্ছা। এবং আমি যে ল্যাবরেটরিতে কাজ করি, আমি যদি ভ্যাকসিন না নিই, তাইলে কিন্তু আমাকে অফিসে যেতে দিবে না। এবং
আর তারপরে আমাকে শেমিং করার জন্য আমাকে একটা লেবেল লাগাই রাখতে হবে, আই এম নট ভ্যাকসিনেটেড, যাতে আমার, এবং আমাকে মাস্ক পরে থাকতে হবে, দ্যাট ইজ অব্লিগেটরি অফিসে যদি আমি কাজ করি। হ্যাঁ, তো এই জিনিসগুলো এখানে করা হয়। যেমন কোভিডের ভ্যাকসিনটাও কিন্তু আমরা, কোভিড শেষ হয়ে গেছে কিন্তু আমরা এভরি 6 মান্থ পরে পরে আমাদের কাছে একটা মেসেজ আছে, প্লিজ গেট ইউর ভ্যাকসিনেশন, আচ্ছা, বিশেষ করে যারা হাই রিস্ক 65 এন্ড ওভার তাদের জন্য, এবং যারা কম বয়স তাদেরও বছরে একবার তাদের কাছে নোটিশ আসে। তা আমার যেমন ভ্যাকসিন দিয়ে দিতে পারে, আমি আমার 9th ভ্যাকসিন ইজ ডিউ, সো এভরি ইয়ারে টুয়াইস আমাকে ভ্যাকসিনেশন করতে হয়। তো বাংলাদেশে তো ওই যে যখন কোভিডটা কমে গেছে পরে তার ভ্যাকসিনেশন তার করা হয়নি, জি, এবং ভ্যাকসিন করতে হলে আনফরচুনেটলি টাকা দিয়ে করতে হয়, এবং অনেকের ওই সামর্থ্যটাও হয়তো থাকে না, সেটা একটা ব্যাপার আছে। এর সাথে আমি একটু ডেঙ্গুর ব্যাপারে কথাটা বলতে চাই, কারণ জি, আমি রিয়েলি এই ব্যাপারটা নিয়ে অনেক কথা বলেছি, বিশেষ করে চ্যানেল 24-এই বোধহয় আমাকে ওনারা দয়া করে ডেকেছেন অ্যাটলিস্ট ডজনস অফ টাইম, এবং প্রতিবারই আমি কিন্তু একটা অ্যাপিল করেছি সরকারের কাছে যে আপনারা একটা ভেক্টর কন্ট্রোল প্রোগ্রাম ইনিশিয়েট করেন বাংলাদেশে। যতদিন ভেক্টর কন্ট্রোল প্রোগ্রাম ইনিশিয়েট করা না হবে ততদিন কিন্তু আমরা এই যে এই সিজন আসলে একটু কথাবার্তা বলবো, তারপরে লোকজন সমানে মারা যাবে। সবচাইতে কষ্ট লাগে যখন বাচ্চাগুলা মারা যায়। এই বাচ্চাটা কেন মারা যাবে? সে তো জগতে আসছে মাত্র, তার তো অনেক কিছু বাকি আছে দেখার, করার, দেশকে কন্ট্রিবিউট করার, নিজের ফ্যামিলিকে কন্ট্রিবিউট করার। কিন্তু ডক্টর মোস্তাক যেটা বললেন, এখানে তো কারোর মারা যাওয়ার কথা না, কারোরই মারা যাওয়ার কথা না। হ্যাঁ, এক দুইজন হয়তো তাদের ভালনারেবল সিচুয়েশন আছে, কোনো হয়তো সেকেন্ডারি বা টার্সিয়ারি ডিজিজ আছে, যার জন্য তার হয়তো ডেঙ্গুর যে সিরিয়াস পর্যায়ে যেটা আমরা বলি আর যে হিমোরাজিক ফিভার বা কিছু হয়ে গেলে কিছু একটা হতে পারে এক দুইজনে, কিন্তু শয়ে শয়ে লোক মারা যাবে, এটা তো একটা আনএক্সেপ্টেবল সিচুয়েশন। আমি গত 2-3 বার বলেছি যে আপনারা এখন ঢাকাকে সামলাচ্ছেন, এরপরে পুরো বাংলাদেশকে সামলাতে হবে। এবার দেখলাম যে বরিশালে এবং চিটাগাঙে বিশাল আকারে আসতেছে, এবং দিস ইজ অনলি জুন। আমরা দেখেছি বছরের পর বছর জুন থেকে প্রায় মার্চ পর্যন্ত এটা কন্টিনিউ করে, এখানে সেপ্টেম্বর অক্টোবর এটাতে পিক হয়। তো এখন তো মাত্র শুরু হলো। তো যদি গভর্নমেন্ট বা মিউনিসিপ্যালিটি বা ইভেন পাবলিক, আমরা সবাই যদি সমষ্টিগতভাবে এই জিনিসটাকে মোকাবেলা না করি এবং একটা পদ্ধতির ভিতর দিয়ে না যাই, ইট উইল নেভার বি রিজলভ। আমরা এই শুধু এই কথাগুলাই বলবো, এবং কেউ মরে গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবো, দ্যাট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি। তো এইভাবে তো চলতে পারে না। আমার মনে হয় দেয়ার শুড বি সাম চেঞ্জেস। আমরা আমরা ডক্টর মোর্শেদ, আপনার এই আবেগটা আসলে আমাদেরকে একটু ছুঁয়ে গেল, যেভাবে আপনি প্রসঙ্গটা তুলেছেন, বাচ্চাদের কথা বলেছেন, এবং ডক্টর মুশতাক হোসেন বলেছেন যে ডেঙ্গিতে আসলে তো এভাবে মানুষ মরে যাওয়ার কোনো কথা না। আপনি একই কথা আবার রিপিট করলেন। এই কথাটি আমাদের স্বাস্থ্যসেবার সাথে যারা জড়িত আছেন, কর্তৃপক্ষ যারা আছেন, তাদের প্রত্যেকের মাথায় এই বার্তাটি আমরা বারবার দিতে চাই, সে কারণে আলোচনাগুলো ঘুরে ফিরে আসে। আমি ডক্টর মুশতাক হোসেন আপনার কাছে আসি। আপনি একটু ফ্রেমওয়ার্কটা নিয়ে একটু বলা শুরু করেছিলেন, এটা মনে হয় আমরা আবার একটু জোর দিই, এবং যারা আজকে আমাদের অনুষ্ঠান দেখবেন, ব্যক্তি পর্যায় থেকে শুরু করে আমাদের যারা কর্তৃপক্ষ আছেন, তারা কে কোন লেভেলে কাজ করতে পারেন যাতে আমাদের এই প্রতিরোধযোগ্য মৃত্যুটা ডেঙ্গির সেটা আমরা কমাতে পারি বা আসলেই থামাই দিতে পারি, এ বিষয়টা একটু বিস্তারিত বলুন। জি, ডক্টর মঞ্জুর মোর্শেদ অনেক মূল্যবান কথা বলেছেন। তো আমাদের সামগ্রিক দৃষ্টিভঙ্গিটা বদলানো দরকার। আমরা এই ধরনের জনস্বাস্থ্য সমস্যা যেটা এখন প্রতি বছরই আসছে, যে মানুষ অনেক আক্রান্ত হচ্ছে, শ্রম ঘন্টা নষ্ট হচ্ছে, শরীর খারাপ হয়ে যাচ্ছে, মৃত্যু হচ্ছে, যেটা প্রতিরোধযোগ্য। এটার আমরা শুধুমাত্র ঔষধ এবং হাসপাতাল কেন্দ্রিক চিন্তা করি। ডেঙ্গির প্রস্তুতি আছে কিনা যখন জিজ্ঞেস করা হয়, তখন আমাদের নীতি নির্ধারকরা বলেন আমাদের এত শত ডাক্তার আছে, এত শত নার্স আছে, এত টন ঔষধ আছে, এতগুলো আমাদের মানে সব চিকিৎসা কেন্দ্রিক। চিকিৎসা কিন্তু দরকার অবশ্যই, আমি আগে বলেছি, কিন্তু আপনাকে শুরু করতে হবে এই, যেমন এখন আমরা কীভাবে এটা বন্ধ করতে হবে। ডেঙ্গির কথাই আমি বলি, হাসপাতালে ডেঙ্গু রোগীর তথ্য আসছে, আপনি ঠিকানাটা নেন, ঠিকানা গিয়ে হাসপাতালের লোক যাবে না, যাবে ওইখানকার স্বাস্থ্যকর্মী যাবে, ওখানকার যারা সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যাবে, আর যাবে ভলান্টিয়ার, ডজন ডজন ভলান্টিয়ার। তাহলে ওই রোগীর বাসায় আরও কোনো ডেঙ্গু রোগী আছে কিনা, তাহলে এটা তার জ্বর মাপবে,
আর ডাক্তার তো যাওয়ার প্রয়োজন নেই, যারা এই বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তার এবং জনস্বাস্থ্য কর্মী তারা ওই ভলান্টিয়ারদেরকে 3 দিনের ট্রেনিং দেবে যে কিভাবে জ্বরটা মাপতে হয় এবং কি লক্ষণটা আছে, এবং তাদের সাথে অবশ্যই টেকনোলজিস্ট যাবে যে তার ব্লাডটা কালেকশন করবে। এটা কিন্তু আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে মেডিকেল টেকনোলজিস্ট লাগবে। এখানে টাকা খরচ করতে হবে, কারণ আপনি যদি একটা ডেঙ্গু রোগীকে সুস্থ করেন, ডেঙ্গু রোগী প্রতিরোধ করার জন্য আপনি 10 টাকা ঢালেন, ধর্মে বলা আছে যে 1 টাকা দান করলে 70 টাকা পাওয়া যায়, আখেরাতের সওয়াব হবে। পাবলিক হেলথেও তাই, আপনি যদি ডেঙ্গু রোগ প্রতিরোধ করা প্রাথমিক স্বাস্থ্যসেবায় 1 টাকা খরচ করেন, আপনার 700 টাকা খরচ বাঁচিয়ে দেবে। কারণ সে যখন ডেঙ্গু রোগী হবে তার অনেক ঔষধ খরচ লাগবে, সেটা যেই দেখ না কেন, তার কর্মক্ষমতা দুর্বল হবে, আরও খরচ কমে গেল। তাহলে একজন মেডিকেল টেকনোলজিস্ট যদি প্রত্যেকটা ওয়ার্ডে আপনি 3 জন করে রাখেন, যেই টাকাটা খরচ হবে, তাহলে আপনার ডেঙ্গু রোগী চিকিৎসা করার জন্য যে আপনার চিকিৎসক, নার্স এবং যন্ত্রপাতি, ঔষধপত্র, তার থেকে অনেক খরচ কমে যাবে। এখানে কিন্তু দৃষ্টিভঙ্গি আপনার দরকার। আপনি একজন মেডিকেল টেকনোলজিস্টের জন্য খরচ করা স্বেচ্ছাসেবকদেরকে আপনি দুপুরবেলা একটা রুটি একটা কলা খাওয়াবেন না, ওই টাকা যদি হিসাব করেন বলে এটা অপচয়। ওই স্বেচ্ছাসেবক তো শুধুমাত্র ডেঙ্গু রোগী শনাক্ত করবে না, সে দেখবে যে মশা নিয়ন্ত্রণ করবার জন্য ঘরের মধ্যে মানে ডেঙ্গুর কি বলে এডিস মশার প্রজনন করার ব্যবস্থা আছে কিনা। সে এন্টোমোলজিস্টও তাকে 3 দিনের প্রশিক্ষণ দেবে যে ঘরের কোথায় কোথায় পানি জমে থাকতে পারে। সে তখন ভলান্টিয়াররা বাসার লোকদের সহ তারা পরিষ্কার করে দেবে, যে আসুন আমরা একসাথে পরিষ্কার করি। 1 দিন 2 দিন 3 দিন, চতুর্থ দিন ওই ঘরের লোকেরা নিজেরাই খুঁজে বের করবে কোথায় কোথায় থাকতে পারে। তাহলে একদিকে মশা নিয়ন্ত্রণের কাজ হলো, কমিউনিটির ঘরে ঘরে গিয়ে রোগী শনাক্ত করছেন এবং পরিচ্ছন্নতা অভিযান করছেন। এই যে একটা মানে একসাথে একটা যৌথ সমন্বিত কার্যকলাপ, তাহলে আপনাকে এইটা যদি প্রত্যেকটা পাড়ায়, মহল্লায়, গ্রামে এবং শহরে, এখন তো গ্রামেও চলে গেছে, সেটাই এইভাবে যদি আমরা রোগীকে শনাক্ত করা, বাকিরা যারা রোগী না তারা হুঁশিয়ার হয়ে গেল যে আমি যদি মশা নিয়ন্ত্রণ না করে আমারও ডেঙ্গু হবে, তাহলে আপনি রোগী কমালেন। আর রোগী শনাক্ত করার পরে আমি বলছি এটা প্রাথমিক পর্যায়ে, প্রাথমিক স্বাস্থ্যর কাজ, কমিউনিটিতে কাজ। তারপরে যে ডেঙ্গিতে ভুগছে, এখন তার ডেঞ্জার সাইন আছে, বিপজ্জনক চিহ্ন, তাকে সোজাসুজি আপনি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়, যেটা 3য় পর্যায়ের 3য় উচ্চ হাসপাতাল। আর যেই নিম্ন আয়ের মানুষ, সে তার ডেঙ্গু শনাক্ত হয়েছে কিন্তু সে গর্ভবতী নারী, তার ডেঞ্জার সাইন নাই, তাকে মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়া দরকার নাই, তাকে আপনি একটা সেকেন্ডারি পর্যায়ের হাসপাতালে নেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আমাদের সারা বাংলাদেশে আছে, এটা একটা সেকেন্ডারি কেয়ার হাসপাতাল বা জেলা হাসপাতাল, ডিস্ট্রিক্ট হসপিটাল। সেখানে গেলে সে দিনে যদি ডাক্তার একবারও আসে, নার্স আছে, তাকে পর্যবেক্ষণ করবে সে ডেঞ্জার জায়গায় গেল কিনা, আর সে বিশ্রামে থাকছে, আর নিম্ন আয়ের মানুষ 3 বেলা খাবার পাচ্ছে, তার একটা শোয়ার জায়গা হচ্ছে। কিন্তু যারা শ্রমজীবী মানুষ, থাকার জায়গা সংকট, কাজ না করলে সে না খেয়ে মারা যাবে, তা সে হাসপাতালে থাকলে অন্তত তার খাওয়ার ব্যবস্থাটা হচ্ছে, তাহলে থেকে অবজারভেশনে থাকছে। এটা সেকেন্ডারি কেয়ার হাসপাতাল। তারপরে যদি ওই সেকেন্ডারি কেয়ার হাসপাতাল দেখা যায় যে তার খুব গুরুতর ডেঞ্জার সাইন বা বিপজ্জনক চিহ্ন, অ্যাম্বুলেন্সে করে সোজা আপনি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তাহলে আপনি দেখেন যে স্তর ভিত্তিক, যদি আপনি একটা বিশেষায়িত হাসপাতাল থাকে, টারশিয়ারি কেয়ার, ঢাকা মেডিকেল কলেজের মতো বা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মতো, যদি একটা থাকে তাহলে 10টা থাকতে হবে সেকেন্ডারি কেয়ার হাসপাতাল, যেখানে আপনি পর্যবেক্ষণ করবেন, ব্লাড প্রেশার মাপবেন, স্যালাইন দিতে পারবেন, অক্সিজেন থাকবে। এগুলো কিন্তু সংজ্ঞা আছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞা আছে এবং ডিজি হেলথেরও আছে যে সেকেন্ডারি কেয়ার হাসপাতালে কী কী থাকতে হয়। সেখানে খুবই মানে স্টেট অফ দ্য আর্ট দরকার নাই, অপারেশন থিয়েটার দরকার নেই। আর একটা সেকেন্ডারি কেয়ার হাসপাতালের সঙ্গে অন্তত আপনি 30-40টা প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার থাকবে। এইভাবে যদি পিরামিডের মতো আমরা চিন্তা করি, রোগ প্রতিরোধ, স্বাস্থ্য উন্নয়ন থাকবে প্রাথমিক ইয়েতে, তারপর আপনি স্ক্রিনিং করলেন কার ডেঙ্গি আছে, কার কোভিড আছে, কার ইনফ্লুয়েঞ্জা আছে, তাহলে যারা শনাক্ত হলো তারা সাবধান হয়ে যাবে, ব্যবস্থা নেবে। আর দরিদ্র মানুষকে আপনি সেকেন্ডারি কেয়ার হাসপাতালে ভর্তি করেন বা যাকে কেয়ার নেওয়া দরকার, আর সবচেয়ে ক্রিটিক্যাল রোগীকে আপনি হাসপাতালে রাখেন। এখন আমরা হচ্ছে উল্টাটা, আমরা সব টারশিয়ারি কেয়ার হাসপাতাল ভরে দিচ্ছি, সেখানে ডেঙ্গু টেস্ট করার জন্য নিম্ন আয়ের মানুষ আসছে, কারণ প্রাইভেট ইয়েতে অনেক বেশি পয়সা, সরকারি রেটটা কম, বিশাল লাইন। সেকেন্ডারি কেয়ারের জন্য আমাদের মতো শ্রেণীর যারা আছি, আমাদের অবজারভেশন, আমার বয়স 60-এর বেশি হয়ে গেছে, আমার হয়তো ক্রিটিক্যাল সাইন নেই, কিন্তু আমি বলবো আমাকে একটা কেবিন দাও, আমাকে তা ভর্তি করবে।
কিন্তু একজন সাধারণ মানুষ তার অবজারভেশন দরকার, তাকে রাখার জন্য কোনো সেকেন্ডারি কেয়ার হাসপাতাল ঢাকা শহরে অন্তত নাই। গ্রামে কাঠামোটা আছে কিন্তু ওয়েল ইকুইপড না। গ্রামে কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন সাব সেন্টারে ডেঙ্গু রোগী মানে পরীক্ষা করার হয়তো যন্ত্র দরকার নাই, স্যাম্পল কালেকশনের জন্য মেডিকেল টেকনোলজিস্ট হয়তো নাই। সেকেন্ডারি কেয়ার হাসপাতালে ডেঙ্গু চিকিৎসার জন্য হয়তো ওই সেকেন্ডারি সরঞ্জামের অভাব আছে। গ্রামে আমাদের বন্দুক আছে, গুলিটা নাই। শহরে গোলাগুলি গোলাবারুদ ভর্তি কিন্তু বন্দুক নাই। কাজে এইটা যদি আমরা সমন্বয় করি এবং তৃণমূল পর্যায়ে মশা নিয়ন্ত্রণ করবার জন্যে যারা সিটি কর্পোরেশনের কর্মী এবং অবশ্যই ভলান্টিয়ার আপনি সবাইকে রিক্রুট করতে পারবেন না, কর্মচারী নিয়োগ করতে পারবেন না, কিন্তু সেই কাজটা একজন কর্মচারীর সাথে বা একজন অফিসিয়ালের সাথে অন্তত আপনাকে 100 জন ভলান্টিয়ার নিতে হবে। ছাত্র সমাজে গণ অভ্যুত্থানের পর তারা দেশের কাজ করতে চায়, তাদেরকে বিপথে চালাবার জন্য আমরা বহুত চেষ্টা করছি, কিন্তু তাদেরকে দেশের কাজে লাগাচ্ছি না। এই ছাত্র যুবকদেরকে কাজে লাগিয়ে এই ভলান্টিয়াররা তৃণমূল পর্যায়ে যদি আমরা কাজ করি, রোগী শনাক্ত, মশা শনাক্ত এবং মানুষকে সহায়তা করা, অবশ্যই আমরা 3-4 বছরের মধ্যে ঢাকা সহ সারা বাংলাদেশকে অনেক সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারবো। অনেক ধন্যবাদ ডক্টর মুশতাক হোসেন বিষয়টি বিস্তারিতভাবে জানানোর জন্য। ডক্টর মোহাম্মদ মোর্শেদ, একটু ছোট করে আপনার কাছ থেকে আপনি ভেক্টর কন্ট্রোলের প্রসঙ্গটা আলাদা করে বলেছেন এবং এখানে ডক্টর মুশতাক হোসেনও কিন্তু ওখানে গুরুত্ব দিলেন এবং সেখানে একেবারে জনসম্পৃক্ততার কথা বলেছেন, সাধারণ মানুষকে কিভাবে যুক্ত করতে পারি। এর সাথে আরও একটি বিষয়, আপনি যেহেতু এই বিষয়ে গবেষণা করেন, যে মশা দিয়ে মশা মারারও কিন্তু কন্ট্রোল করারও কিন্তু একটা ওয়ে আছে, এডিস মশাকে নিয়ন্ত্রণ করার, যেটি যেমন সিঙ্গাপুরে খুব সাকসেসফুলি তারা করেছে। এটা আপনিও নিশ্চয়ই বিষয়টি সম্বন্ধে গবেষণার সাথেও যুক্ত থাকবেন। এই বিষয়টা একটু জানাবেন। বাংলাদেশে একবার চেষ্টা হয়েছিল কিন্তু ভুলভাবে, আপনি একটু বিষয়টা যদি জানান যে কিভাবে হতে পারে। হ্যাঁ, এটা যেটা ডক্টর মুশতাক হোসেন বললেন, জিনিসটা ওই রকমই। আর এইটা কি বেশ করে সাউথ আমেরিকাতে এবং এশিয়াতেও, বিশেষ করে শ্রীলঙ্কাতে এবং বিভিন্ন জায়গাতে গবেষণার মাধ্যমে একটা প্রোটোকল ডেভেলপ হয়েছে। এগুলো স্টেপ ওয়াইজ হতে হবে। এই জন্য আমি বারে বারে বলি যে ভেক্টর কন্ট্রোল বা মসকিটো কন্ট্রোল প্রোগ্রাম বাংলাদেশ গভর্নমেন্টকে নিতে হবে। এবং ভেক্টর কন্ট্রোল প্রোগ্রাম যখনই নিবে তখন ইউনিয়ন পর্যায়ে লোক থাকবে। আমার এখনো মনে আছে যে আমি যখন ক্লাস 5-6-এ পড়তাম, অ্যাট দ্যাট টাইম ইট ওয়াজ ইস্ট পাকিস্তান, ওই সময় কিন্তু আমাদের গ্রামে যেয়েও ওই মশার ওষুধ ছিটানো হতো, বিকজ দেয়ার ওয়াজ এ প্রোগ্রাম। সেটাই, আনলেস ইউ হ্যাভ এ প্রোগ্রাম, নাথিং উইল হ্যাপেন। প্রোগ্রাম যদি থাকে, ইয়ারলি স্কেডিউল থাকে, আমাদের প্রথমে করতে হবে কি পাবলিক এডুকেশন করতে হবে। এডুকেশনটা খুব কম, লিমিটেড। সেকেন্ড হলো যে আমাদের ফিজিক্যাল ব্যারিয়ার তৈরি করতে হবে, বাড়ি ঘরে মশার নেট টেট দেওয়া বা ওই যে এডুকেট করা, যেটা ডক্টর মোস্তাক বলেন, ক্লিন করা। তারপর থার্ড পর্যায়ে আসবে যে লার্ভাল কন্ট্রোল করতে হবে। লার্ভাল কন্ট্রোলটা না করলে অ্যাডাল্ট মস্কিটো আপনি কোনো দিন পৃথিবীর কোনো দেশে সাকসেসফুলি কন্ট্রোল করা যায় নাই। এটা আমি অনেকবার বলেছি। লার্ভাল কন্ট্রোল করতে হবে, লার্ভাল কন্ট্রোলের পরে অ্যাডাল্ট কন্ট্রোল করতে হবে। দ্যাট ইজ দ্য লাস্ট স্টেপ, যেটা ডক্টর মোস্তাক ক্লিয়ারলি বলছে যে এটা বিষ। এটা মানুষের জন্যও বিষ, মশার জন্য তো অবশ্যই বিষ। এবং সেই জিনিসটা ছিটালে আমাদেরও কিন্তু শরীরের ক্ষতি হবে। সেই জন্যে রীতিমতো নোটিশ দিয়ে আমি গত প্রোগ্রামে বলেছিলাম বাংলাদেশ গভর্নমেন্টের বা মিউনিসিপ্যালিটির উচিত কয়েকটা মানে ডাস্ট প্লেন কিনে প্লেন দিয়ে সারা বাংলাদেশকে অন্তত 2 দিন পরে পরে অ্যাটলিস্ট 1 মাস বা 2 মাস এই প্রোগ্রাম কন্টিনিউ করতে হবে। এবং এখানে যে টাকা খরচ হবে আপাতত দৃষ্টিতে মনে হবে যে 10 মিলিয়ন, কিন্তু আসলে সেভ হবে 100 মিলিয়ন। যেটা ডক্টর মুস্তাক বললেন যে 1 টাকা খরচ করলে আমি 700 টাকা রিটার্ন পাবো, এক্স্যাক্টলি তাই। ইয়েস, এবং দেয়ার ইজ এ লটস অফ বায়োলজিক্যাল কন্ট্রোল। এখন ইংল্যান্ডে একটা কোম্পানি তার একটা মেথড ডেভেলপ করেছে মেল মস্কিটো ডেভেলপ করা, যেটা স্টেরাইল মস্কিটো। এবং ওই মস্কিটো যদি আমরা নেচারে ছেড়ে দিই তো তারা ডেফিনেটলি ফিমেল মস্কিটোর সাথে মেটিং করবে। এখন যদি মেল মস্কিটো যদি স্টেরাইল হয় তাইলে তো তার স্টেরাইল বাচ্চা হবে, তখন ওই ডিমটা কিন্তু আর ফুটবে না। তা আলটিমেটলি সেখানে মশার নাম্বারটা আস্তে 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 রিডিউস, কারণ ফিমেল মস্কিটো থাকলেও মেল মস্কিটো মেটিং করলে সে তো আর বাচ্চা মানে ডিম পারতে পারতেছে না এবং সে লার্ভি হচ্ছে না, পিউপা হচ্ছে না। দ্যাট ইজ ভেরি পপুলার এবং ব্রাজিল এবং আদার কান্ট্রিতে তারা এটা কন্টিনিউয়াসলি ইউজ করতেছে এবং ইউ ক্যান বাই ইন স্টোর ইভেন। সিঙ্গাপুরেও হয়েছে
এবং এছাড়া আর যেটা করা যায়, এবং আমেরিকার মতো জায়গাতে 10-12টা স্টাডি হচ্ছে এবং সব জায়গাতে পজিটিভই আউটকাম পাওয়া ফলাফল যাচ্ছে। এবং এসছে। এর আগে একটা অনুষ্ঠানে বলেছিলাম যে আমাদের দেশে, আমি বলবো না যে এখনই শুরু করে দাও, অ্যাটলিস্ট গবেষণা করার দরকার। সেটাই। অনেক আর একটা ধন্যবাদ জিনিস আমি বলতে চাই ডক্টর যে আমি একটা ডক্টর মোর্শেদ। আমরা আমরা হ্যাঁ, আমরা বলেন। বিরতির পরে এসে মনে হয় একটি সময় হয়ে গেছে, বিরতির পরে এসে আলোচনাটাকে আরেকটু এগিয়ে নিই, কারণ গবেষণার জায়গাটা যেহেতু তুলেছেন এটা একটু আসতে হবে আলাদা করে। আমরা ছোট্ট একটু বিরতি নিয়ে আসছি। দর্শক, সুরক্ষায় প্রতিদিনে আমরা কথা বলছি আমাদের এখনকার সংকট ডেঙ্গি এবং কোভিড নিয়ে। আমাদের সাথেই থাকুন, ফিরছি ছোট্ট একটু বিরতির পর। দর্শক, আমরা আবার ফিরে এলাম সুরক্ষায় প্রতিদিনে। কথা বলছি আবার বাড়ছে ডেঙ্গি এবং কোভিড প্রতিরোধ এবং প্রতিকার বিষয়। ডক্টর মোর্শেদ, আমরা আলোচনার যে পর্যায়ে ছিলাম, আপনি খুব গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ এনেছেন, যে গবেষণার যে জায়গাটা, এবং সেখানে পাবলিক হেলথ বা জনস্বাস্থ্য যেমন একটা ভূমিকা রাখছে, আধুনিক অনেক গবেষণা যুক্ত হয়েছে। তার মধ্যে আপনি বায়োলজিক্যাল কন্ট্রোল, যেটা মশার বায়োলজিক্যাল কন্ট্রোল, এটি সম্বন্ধে আলোচনাটা তুলেছেন। আমরা আরেকটু বিস্তারিত শুনতে চাই যে কিভাবে বায়োলজিক্যাল কন্ট্রোলটা হচ্ছে এবং বাংলাদেশে আমরা কোথা থেকে শুরু করতে পারি এই প্রসঙ্গটা। হ্যাঁ, এই জিনিসটা প্রথমে তো বাংলাদেশে যে কোনো জিনিস আমি মনে করি না হঠাৎ করে শুরু করে দেওয়া উচিত, এটা একটা গবেষণা হওয়া উচিত। এবং বাংলাদেশে বেশ ভালো ভালো কিছু এন্টোমোলজি ল্যাবরেটরি আছে, তাদেরকে একটু এনরিচ করে, যেমন আইডিসি, ইসিআরএও আছে। আমি জানি যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা শাহজালাল ইউনিভার্সিটি বা বিভিন্ন ইউনিভার্সিটি পর্যায়ে এন্টোমোলজি ল্যাব আছে, তাদেরকে একটু এনরিচ করলে দে ক্যান ডু লটস অফ ওয়ার্ক। তারা অ্যাটলিস্ট এটা ইভালুয়েশন করতে পারে যে এই প্রসিডিওর কাজ করে কি করে না বাংলাদেশের পার্সপেক্টিভে। যদি কাজ করে, দেন একটা পাইলট প্রজেক্ট নিয়ে একটা এরিয়াতে, একটা ডিস্ট্রিক্ট আমরা চুজ করলাম হয়তোবা, সেখানে আমরা প্রথম বছরে দেখলাম যে কি ধরনের ইম্প্যাক্ট হয়। যদি ভালো পজিটিভ রেজাল্ট আসে, দেন উই ক্যান এক্সপ্যান্ড দ্য প্রোগ্রাম। তো এইভাবে কিন্তু জিনিসগুলোকে করা যায়। এবং এইটা ছাড়াও যেটা বললাম যে ইংল্যান্ডের একটা কোম্পানি করেছে, এছাড়াও কিন্তু রেডিয়েশন করে স্টেরিলিটি করা যায় মানে মেল মস্কিটোকে, এবং সেটাকে ছাড়া যায়। তারপরে আরও বায়োলজিক্যাল কন্ট্রোল আছে, যেমন ওই যে পাফার ফিশ বলে, যেগুলো যে লেক টেকে ছেড়ে দেওয়া যায় বা যেগুলো ড্রেনে ছেড়ে দেওয়া যায়, তারাও কিন্তু মশার ডিমগুলো খেতে পছন্দ করে। তারা মশার ডিমগুলো খেয়ে ফেললে সেখান থেকে রিডাকশন হতে পারে। তো এই ধরনের বিভিন্ন পদ্ধতি আছে। কিন্তু আমি আবারও বলবো যে আপনারা দয়া করে গভর্নমেন্টকে একটু বলেন যে তারা মিলে একটা ভেক্টর কন্ট্রোল প্রোগ্রাম করুক। এবং ভেক্টর কন্ট্রোল প্রোগ্রাম করলে শুধু ডেঙ্গু ভাইরাস না, ডেঙ্গু ভাইরাস, চিকুনগুনিয়া, জিকা, নিপা, যত মশাবাহিত রোগ আছে বা যে কোনো ইনসেক্ট বাহিত রোগ আছে, সবগুলাকেই কিন্তু প্রোটেক্ট করার জন্য হেল্প করবে। কাজে এটা, যেমন বাংলাদেশে ফ্লাড কন্ট্রোল আছে এবং সুন্দরভাবে ফ্লাড কন্ট্রোলটা হচ্ছে, কারণ প্রোগ্রাম আছে। কিন্তু মশার জন্য আনফরচুনেটলি, বা ভেক্টরের জন্য ভেক্টর কন্ট্রোল প্রোগ্রামটা আমাদের কেন জানি এই জিনিসটা কারোর মাথাতেই আসতেছে না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড রিয়েলি, আমি যদি অনেস্টলি বলি এই কথাগুলো আর কি। না না, ধন্যবাদ ডক্টর মুর্শিদ। যে আমরাও খুব করে চাই যে এই নতুন চিন্তাধারাগুলো স্থায়ী হোক আমাদের এখানে, এবং যেটি বলেছেন যে একটা দীর্ঘ প্রোগ্রামের অংশ না হলে এখান থেকে আসলে ভালো ফলাফল আসবে না। আমরা একটু কোভিডের দিকে নজর দিতে চাই। ডক্টর মুশতাক হোসেন, আপনাকে দিয়ে শুরু করি। যে আমরা দেখছি যে পত্রপত্রিকায় শুরুতেও বলেছি যে আবার একটুখানি বেড়েছে। এটা নিয়ে উদ্বেগের আমাদের কতখানি সুযোগ আছে, এবং আমরা এরকম একটা জীবনযাত্রা কি অভ্যস্ত হয়ে যেতে হবে আমাদের, যে প্রত্যেক বছরই কোভিডের আবার এরকম বাড়তি একটা সিজন আসবে বা বাড়তি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে, এরকম কি আমাদের ভেবে নিতে হবে মেন্টালি? না, এটা তো একটা জনস্বাস্থ্য সমস্যা। জনস্বাস্থ্য সমস্যা কিছুটা বেড়েছে। আমাদের স্বাস্থ্যবিধি অনুসরণ করাটা আমাদের অভ্যাসে পরিণত হওয়া দরকার। কারণ আমাদের দেশে এই সময় ইনফ্লুয়েঞ্জাটা আসে, শীতের সময় রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, সেটা একটা শ্বাসতন্ত্রবাহিত রোগ। তারপরে আমাদের তো অন্যান্য বিষয় আছে, খাদ্যবাহিত, পানিবাহিত, টাইফয়েড, ডায়রিয়া, কলেরা, এগুলো। কাজেই আমাদের জীবনের মানে ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা তো বটেই, সামাজিক পর্যায়েও এবং আমাদের কি বলে সরকারি যে সমস্ত নিয়ন্ত্রণ আছে সেসব পর্যায়েও কিন্তু এই যে আমাদের ব্যক্তিগত সুরক্ষার অভ্যাসটা গড়ে তোলা দরকার। খুবই সামান্য, যে সাবান দিয়ে হাত ধোয়া, সাবান দিয়ে হাত ধুলে শুধুমাত্র শ্বাসতন্ত্রবাহিত রোগ না, খাদ্যবাহিত, পানিবাহিত রোগ থেকেও কিন্তু আমরা বাঁচতে পারছি। ভাইরাস তো হাতে লেগে থাকলে আমি দেখছি না, মনে হতে পারে আমার হাতটা পরিষ্কার আছে, কিন্তু ভাইরাস তো আমি চোখে দেখছি না। সাবান দিয়ে হাত ধুলে ভাইরাসটা নষ্ট হয়।
মাস্ক পরা, হ্যাঁ, যেখানে যখন শ্বাসতন্ত্রবাহিত রোগটা বেড়ে যাবে, আমি সবসময় অবশ্য ঢাকা শহরে যারা থাকেন তাদের মাস্ক পরা উচিত, কারণ যেভাবে বায়ু দূষণ হচ্ছে সেটাই। সেই বায়ু দূষণ থেকে সুরক্ষিত থাকার জন্য আমাদের মাস্ক পরা দরকার। তবে যখন আমরা দেখব যে রোগতাত্ত্বিক প্রতিষ্ঠান থেকে বলা হচ্ছে যে এই ভাইরাসটা বেড়ে যাচ্ছে শ্বাসতন্ত্রবাহিত, তখন অবশ্যই যেখানে ভিড় বেশি সেখানে মাস্ক পরা দরকার, বা একটা বদ্ধ ঘরে অনেক মানুষ আছে সেখানে মাস্ক পরা দরকার। এগুলো আমাদের প্রতিনিয়ত অভ্যাসে পরিণত করা দরকার। এগুলো ব্যক্তিগত দায়, ব্যক্তিগত দায় দিয়ে তো আমি সমাধান করতে পারছি না, এখানে কর্তৃপক্ষের দায়িত্ব আছে। যেমন এখন কোভিড নিয়ে আমরা সতর্ক হওয়া বা উদ্বেগ একটা আছে, আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই, উদ্বেগ তো আছে। তাহলে অন্তত পক্ষে সরকারি হাসপাতালগুলো, বেসরকারি হাসপাতালগুলো, বা যেখানে রোগীরা যায় আউটডোরে, ডক্টরস চেম্বার, সেখানে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে বাধা কোথায়? আপনি টিকা অ্যারেঞ্জমেন্ট করতে সময় লাগতে পারে, ডায়াগনস্টিক যে সুবিধা সেটা করতে 2 দিন সময় লাগতে পারে, কিন্তু সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা হাসপাতালে ঢোকার আগে, বা ভিতরে মাস্ক পরে ঢুকবো, এটা তো গেটের মধ্যে মাস্কের সরবরাহ করলেই হয়, নামমাত্র মূল্যে বা বিনামূল্যে দেওয়া যেতে পারে। কাজেই সরকার এবং কর্তৃপক্ষ শুধুমাত্র জনগণকে উপদেশ দিয়েই খালাস হলে যাবে না, তার নিয়ন্ত্রণে যে প্রতিষ্ঠানগুলো আছে যেখানে অনেক মানুষ সমাগম হয় সেখানে স্বাস্থ্যবিধি অনুসরণ করার পদক্ষেপ নিলেই তো হয়। আমি খুব ভালো লাগলো যে আমাদের উপদেষ্টা পরিষদ যখন সভায় মিলিত হয়েছেন সবাই মাস্ক পরেছিলেন, বা আমাদের ডিজি হেলথ যখন সংবাদ সম্মেলন করছেন তারা মাস্ক পরেছিলেন। এটা একটা মানুষকে বার্তা দেয়। কাজে হাসপাতালগুলো এবং স্বাস্থ্যকেন্দ্রে যদি স্বাস্থ্যবিধি অনুসরণ করবার জন্য তারা ব্যবস্থা নেয়, তাহলে নিশ্চয়ই কোভিডের এই সংক্রমণটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। এবং আমাদের টিকা দেওয়ার ব্যবস্থা, ডক্টর মোর্শেদ ঠিকই বলেছেন, টিকা 6 মাস পরে কার্যকর হওয়া কমতে থাকে। যারা টিকা আগে নিয়েছেন বাংলাদেশে তাদেরকে এখন টিকা নেওয়া উচিত, বিশেষ করে যারা ঝুঁকিপূর্ণ মানুষ, যাদের বয়সটা 60-এর বেশি, যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্যান্সার, কিডনি রোগে ভুগছেন, এবং গর্ভবতী নারী, এদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই দুর্বল, তাদেরকে কোভিডের টিকাটা নেওয়া উচিত। তাহলে তারা আরও বেশি সুরক্ষিত থাকবেন। ওকে, অনেক ধন্যবাদ ডক্টর মুশতাক হোসেন। আমি ডক্টর মোর্শেদ আপনার কাছে একটু আসি। যখন কোভিড 2020, 21, 22 এই সময়টা যখন আলাপ হচ্ছিল, তখন কিন্তু একটা আলোচনা এসেছিল যে কোভিড আসলে পুরোপুরি চলে যাবে না, এটি এই ইনফ্লুয়েঞ্জার মতো আমাদের ভেতরে থেকে যাবে। আমরা কি সেরকম একটি প্রবণতাই দেখতে পাচ্ছি? অর্থাৎ কোভিড কি আমাদের জন্য একটা স্থায়ী স্বাস্থ্য সমস্যা হিসেবে থেকে গেল কিনা আমাদের সাথে? এটা 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 অবশ্যই থাকবে। এটা অ্যাটলিস্ট আগামী 10 বছরের ভিতর কোথাও যাবে না, এটা থাকবে। হয়তো এটা কন্ট্রোলড অবস্থাতে থাকবে। আর এই যে যে আমাদের যে যে জিনিসগুলো আছে, যেটা ডক্টর মুস্তাক বললেন, আমি আবার একটু রিটারেট করতে চাই, মানে আবার পুনর্বার বলতে চাই যে আমাদের দেশে কিন্তু আন্ডারলাইং কন্ডিশন নিয়ে ভোগা লোকের সংখ্যা কিন্তু কম না। আমাদের দেশে কিন্তু কিডনি রোগী বলেন, ডায়াবেটিস বলেন, হার্টের রোগী বলেন, তারপরে লিভার ডিজিজ বলেন বা ক্যান্সার বলেন, এর সংখ্যা কিন্তু প্রচুর। এবং যদি যারা কোভিড হয়, তাদের যদি এই ডিজিজগুলো থাকে, তাদের জন্য কিন্তু সংখ্যাটা, মানে সিরিয়াসনেসটা হওয়ার পদ্ধতি, মানে পসিবিলিটিটা অনেক বেড়ে যায়। খুব কম লোক কিন্তু কোভিডে মারা যায় বা ইনফ্লুয়েঞ্জাতে মারা যায়, খুব কম। বেশিরভাগ লোক মারা যায় সেকেন্ডারি ইনফেকশন হয়ে, নিউমোনিয়া হয়ে। আপনি জানেন, বিইং এ ফিজিশিয়ান, যে যদি যখন এই ধরনের ভাইরাল ইনফেকশন হয়, তখন বিশেষ করে রেসপিরেটরি ভাইরাস ইনফেকশন, ফ্লুইড অ্যাকুমুলেশন হয়ে সেকেন্ডারি ইনফেকশন হয়, যেমন স্ট্যাফাইলোকক্কাস হয় বা স্ট্রেপ্টোকক্কাস বা আদার নিউমোকক্কাস হয়, যেটার কারণে কিন্তু মানুষ মারা যায়, তখন আর কন্ট্রোল করা যায় না। তো সেই জিনিসটা করতে হলে আমাদেরকে যে নিয়মগুলো আছে, যেমন হাত ধোয়া, মাস্ক পরা, ভ্যাকসিন নেওয়া, এই তিনটা, তো আর এডুকেশনটা দিয়া আর কি। যেমন মাস্কের ব্যাপারে আমি অনেক সময় দেখি যে যে অনেকে অতিরঞ্জিত, সবাই মাস্ক পরতেছে যেখানে মাস্ক পরার দরকার নাই। যেমন মাস্ক পরা অবশ্যই দরকার আছে। যে অসুস্থ, আমি যদি অসুস্থ হই, আমি যদি কাশি, আমার যদি কাশি থাকে বা জ্বর থাকে, আই শুড ইউজ দ্য মাস্ক। কারণ আমি যখন কাশিটা দিতেছি, তখন ওই যে পার্টিকেলটা ছড়াচ্ছে, সেটা আর একজনকে ইনফেক্টেড। আপনি যদি সুস্থ থাকেন, তাইলে আপনার মাস্ক পরে তো কিছু লাভ নাই, কারণ ওই ভাইরাস তো, মানে ওই মাস্ক দিয়ে তো ভাইরাস যেতে পারবে ইজিলি একজন যদি কাশি দেয়। কিন্তু যদি একটা হাঁচি দিলে, সে পার্টিকেল সাইজটা অনেক বড় কম্পেয়ার টু ভাইরাস পার্টিকেল, তখন ওটা মাস্কে আটকায়। সেটার জন্য যার অসুখ তাকেই মাস্কটা বেশি পরা উচিত। কিন্তু যেটা আমি এগ্রি করি ডক্টর মুস্তাক হোসেনের সাথে, যে যেগুলা খুব বেশি কম, মানে কি বলবো, যে কনসেন্ট্রেটেড জায়গা,
যেমন হসপিটালের আউটডোর, হসপিটালের ইমার্জেন্সি, তারপরে ক্লিনিক, সেসব জায়গায় অনেক লোকজন আছে এবং অবভিয়াসলি যেখানে অসুস্থ লোকজন থাকে সেখানে সবাইকে এই মাস্ক পরা উচিত। আচ্ছা। তো এই এই কিছু কিছু নিয়ম মেনে চললে আমার মনে হয় যে আমরা এই থেকে খুব তাড়াতাড়ি উতরাইতে পারবো, কারণ আমাদের কিছু তো অলরেডি ইমিউনিটি আছে, আমাদের এক্সপোজারটা অলরেডি হয়ে গেছে সবারই সেটাই অলমোস্ট। তো সেটাই এরপরে যদি আমরা ভ্যাকসিনেশন নিই এবং এই নিয়ম কানুনগুলো মানি, তাইলে আমার মনে হয় না যে কোভিড এত আতঙ্কের কিছু আছে। হ্যাঁ কিন্তু আমার মনে হয় যে ভেক্টরের ব্যাপারে আমি রিয়েলি রিয়েলি কনসার্ন। হ্যাঁ এইটা যদি না করা হয়, এবার আমি গেসিং করতেছি হয়তো 400-500 লোক মিনিমাম মারা যাবে যদি সেটাই কম করে হলে। সেটাই তো এইটা ইজ নট নট লাইক নোবডি ওয়ান্টস দিস থিং। আমরা 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 আসলে এই জায়গাটায় আসলে একটু একটু চেষ্টা করলে কিন্তু প্রতিরোধ করতে পারি। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ডক্টর মোহাম্মদ মুর্শেদ আমাদের সাথে যুক্ত হলেন কানাডা থেকে। আবারও আপনাকে কোনো একটা প্রোগ্রামে আমরা যুক্ত করবো সে আশা রাখছি। ডক্টর মুশতাক হোসেন, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকে। দর্শক, আমরা আজকে কথা বললাম আমাদের দেশে যে ক্রমবর্ধমান ডেঙ্গি এবং কোভিড সেই প্রসঙ্গে। আমরা দুজন বিশেষজ্ঞের কাছ থেকে আলোচনা শুনলাম এবং তার প্রেক্ষিতে কথা বলতে পারি যে আতঙ্কিত নয়, বরং সচেতনতা এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে কিন্তু আমরা বাংলাদেশে এই দুটো রোগকেই অনেক অনেক সফলভাবে মোকাবেলা করতে পারি। বিশেষ করে ডেঙ্গির ক্ষেত্রে আমরা বারবার যে কথাটি শুনছি যে প্রতিরোধযোগ্য মৃত্যু, সেখানে আমাদের সফল হওয়ার অনেক সুযোগ আছে এবং আমরা যদি রাষ্ট্রীয় এবং সামাজিকভাবে উদ্যোগগুলো একসাথে নিতে পারি, সমন্বিত করতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুগুলোকে প্রতিরোধ করতে পারবো। সেই আশাবাদ রেখে আজকের মতো শেষ করছি আমাদের আয়োজন। সকলে সুস্থ থাকবেন।